নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9-এর ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে আলোচনা করব, তোমরা যদি তোমাদের অঙ্ক বইয়ের কোষে দেখি 4 এই অধ্যায়টি বের করো, তাহলে এই যে এই অধ্যায়ে অঙ্কগুলি করার আগে যে বিষয়টি তোমাদের জানতে হবে, সেই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ আলোচনা করব। তোমাদের 4 নাম্বার যে অধ্যায়, সেই অধ্যায়ে অ্যাকচুয়ালি বলেছে কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি। এই যে স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের 4 অধ্যায়ে, এই স্থানাঙ্ক জ্যামিতি করার আগে তোমাদের সম্পূর্ণ স্থানাঙ্ক বিষয়টি বুঝতে হবে, তারপরে তোমরা ওই অধ্যায়ের অঙ্কগুলি করতে পারবে। তাহলে সর্বপ্রথম আমরা এই স্থানাঙ্ক জ্যামিতির আগে বেসিকটি বুঝবো, তারপরে আমরা অঙ্ক সলভ করব। এই স্থানাঙ্ক জ্যামিতি অ্যাকচুয়ালি এটি হচ্ছে ক্লাস 11-এর একটি পার্টের কিন্তু সামান্য একটা অংশ তোমাদের ক্লাস 9-এ বিগত ক বছর হলো তোমাদের এই সিলেবাসে দিয়েছে। যারা মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে পড়বা, তাহলে তোমরা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি এই যে কোঅর্ডিনেট জিওমেট্রি, এই স্থানাঙ্ক জ্যামিতির বিশাল বড় পার্ট আছে, অনেক সেখানে তোমাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমাদের পার্ট বাই পার্ট এক একটা অধ্যায় আলাদা আছে এই স্থানাঙ্ক জ্যামিতির। যখন তোমরা উঠবা, যারা সায়েন্স নিবা, তখন এই স্থানাঙ্ক জ্যামিতির ভ্যালুটা তোমরা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কি, সেখানে কত মজার মজার অঙ্ক অ্যাকচুয়ালি ওই স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে আছে, তখনই তোমরা বুঝবা। যাই হোক, আমরা সেই বিষয়ে না গিয়ে আমরা আসি আমাদের বিষয়, যেটা হচ্ছে ক্লাস 9-এ অ্যাকচুয়ালি এই স্থানাঙ্ক জ্যামিতিতে কি দিয়েছে সেই বিষয়টি আমরা আগে একটু দেখে নিই, তারপর আমরা অঙ্ক সলভ করবো। ওকে, দেখো, এই স্থানাঙ্ক জ্যামিতির তোমাদের দুটো বিন্দু দেওয়া হয়। ওকে, দুটো বিন্দু দিয়ে দিবে। একটা হলো তোমাদের মনে করো এই একটা বিন্দু দিল, এই এ বিন্দুর স্থানাঙ্ক সাপোজ মনে করো একটা x1 আর একটা হচ্ছে y1, এ বিন্দুর স্থানাঙ্ক। আর একটা বিন্দু তোমাদের দিল বি। ওকে, এই বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 এইভাবে দেওয়া হলো। এখন তোমাদের কোশ্চেন এসে দাঁড়ালো, এই যে এ আর বি, এই এ বির মধ্যে অ্যাকচুয়ালি কতটুকু ডিস্টেন্স বা কতটা দূরত্ব, তাই না? এই যে এ বির মধ্যে অ্যাকচুয়ালি কতটা দূরত্ব বা কতটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমাদের জানতে হবে। আর এই ডিস্টেন্সে তোমাদের প্রত্যেকটি অঙ্কে বার করতে বলেছে। তাহলে আমরা কিভাবে বের করব? এ একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুটো বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা কিভাবে অ্যাকচুয়ালি ডিস্টেন্স বের করব? দেখো, এর আগের অধ্যায়ে আমি গ্রাফ নিয়ে আলোচনা করেছি। এই স্থানাঙ্ক জ্যামিতি অ্যাকচুয়ালি গ্রাফের একটি অংশ। যারা দেখোনি তারা একটু দয়া করে আগে গ্রাফগুলো দেখবা, তারপরে এই স্থানাঙ্ক জ্যামিতি সম্বন্ধে তোমরা বুঝতে পারবা, সঠিক ধারণা তখনই তোমরা গেস করতে পারবা। দেখো, আমরা একটু গ্রাফ নিয়ে আলোচনা করি, কারণ স্থানাঙ্ক জ্যামিতি করতে গেলে আমাদের গ্রাফ নিয়ে আলোচনা করতে হবে। আমরা সকলেই জানি বা তোমরা সকলেই জানো যে একটা গ্রাফ যখন আঁকানো হয়, তাই না, এইভাবে একটা আমরা গ্রাফ আঁকাই। যারা করেছে তারা বুঝবা। এটা হচ্ছে গ্রাফের এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, তাই না? সেম ভাবে এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। এটা তোমরা সকলেই জানো। আর মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0 হয়, যেটা আমরা ও দিয়ে রাখলাম। ওকে, তোমরা প্রত্যেকেই জানো। এখন এই যে দুটো বিন্দু, এ একটা বিন্দু আর বি একটা বিন্দু, এই দুটো বিন্দু যদি আমরা এই গ্রাফে একটু পুট করি, তাহলে কি ঘটনা এসে দাঁড়ায়? এ বিন্দুর স্থানাঙ্ক x1 এবং y1, তার মানে দুটোই পজিটিভ। তাহলে আমরা মূল বিন্দু ছেড়ে x1 সাপোজ মনে করো এরকম একটা বিন্দুতে এলো, তাই না? এবার y1 যেহেতু উপরের দিকে যাবে, যারা করেছে তারা ঠিকই বুঝবা, তার মানে এটা উপরের দিকে এইভাবে আমাদের আসবে। সাপোজ মনে করো এই বিন্দুতে এলো, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা একটু লিখে রাখি, এটা নাম দাও এ। ওকে, এ নাম দিলাম, যার স্থানাঙ্ক x1 এবং y1 একটু ছোট্ট করে লিখলাম। ওকে, তার মানে এবার ভাবো তো,
এই যে x1 আর y1 এই বিন্দুর যে স্থানাঙ্কটা পেলাম, তার মানে এতটুকু দৈর্ঘ্য কিন্তু অ্যাকচুয়ালি x1, তাই না? আর এতটুকু কিন্তু অ্যাকচুয়ালি y1, তাই না? একদম অ্যাকুরেট। আর এখানে একটা আমরা একটু নাম দিয়ে দিই, এই বিন্দুতে একটা আমরা নাম দিয়ে দিই, মনে করো এটা m একটা বিন্দু। ওকে, এখন এ বিন্দুর স্থানাঙ্ক পুট করলাম, এখন আমরা একটু বি বিন্দুর স্থানাঙ্কটি একটু পুট করি। দেখো বি বিন্দুর ক্ষেত্রে মূল বিন্দু বাদ দিয়ে মনে করো সাপোজ এখানে এলো একটা বিন্দু। ওকে, এবার x2, তাহলে এবার y2 যেহেতু পজিটিভ আছে মানে উপরের দিকে যাবে, তাহলে আমরা এটা একটু এইভাবে আঁকি, মনে করো এটা এইভাবে আমরা একটু আঁকি। ওকে, মনে করো এই বিন্দু, এখন এই বিন্দুর স্থানাঙ্ক এটা আমরা বি নাম দিই। ওকে, এবং তার স্থানাঙ্ক হচ্ছে x2 y2 পেয়ে গেছি। আর এই বিন্দুটার একটু আমরা নাম দিয়ে দিই, এটা যদি m হয় তাহলে এটা একটু n নাম দিয়ে দিই। ওকে, তাহলে বলো তো এই যে ও আর n এই টোটালটার দৈর্ঘ্য তাহলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এসে দাঁড়াচ্ছে, তাই না? এটা কিন্তু অ্যাকচুয়ালি এসে দাঁড়াচ্ছে কত বলো তো? টোটালটা x2 এসে দাঁড়াচ্ছে। ওকে, এটা হচ্ছে আমরা x2, আর এটা তাহলে টোটালটা y2, তাই না? টোটালটা অ্যাকচুয়ালি y2। এখন মজার বিষয় কি দেখো, মজার বিষয় হলো আমরা ও আর m এতটুকু জানি, তাই না? এটা হচ্ছে x1, আর ও আর n টোটালটা হচ্ছে x2। তাহলে টোটালটা জানি আর এতটুকু জানি, তাহলে এই যে m আর n এর দৈর্ঘ্যটা যদি আমরা বের করি, তাহলে কিভাবে বের করব? আমরা কি লিখলাম? আমরা এখানে লিখলাম এই ও n, তাই না? দেখো একটু ভালোভাবে বুঝতে হবে কিন্তু, ও n এইটা ইকুয়াল টু ও n এর টোটাল দৈর্ঘ্যটা ইকুয়াল টু আমরা লিখতে পারি না ও m, একটা ও m প্লাস আর একটা কত লিখতে পারি mn, তাই না? mn, তাহলে ও এম প্লাস এম এন এর টোটাল মানে দৈর্ঘ্য অ্যাকচুয়ালি ও এন। এখন আমার লাগবে এম এন, এম এন এর দৈর্ঘ্যটা আমাদের লাগবে। তাহলে এম এন যদি আমরা বার করি, তাহলে এই যে ও এন আছে থাক, আর এটাকে আমরা যদি ও এমটাকে এই দিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে না? মাইনাস ও এম ইকুয়াল টু এম এন। ওকে, এবার ও এন মানে দেখো ও এন মানে টোটাল আমাদের x2, তাই না? হয়ে গেল, বসিয়ে দিলাম। মাইনাস ও এম, দেখো এই যে ও এম মানে x1, বসিয়ে দিলাম, ইকুয়াল টু এম এন। তার মানে এই এম এন এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি কিন্তু x2 মাইনাস x1। ওকে, এখন আরেকটি বিষয় খেয়াল করো, বিষয়টা হলো এই এম এন এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের x2 মাইনাস x1। এবার যদি আমরা এই এ বিন্দু থেকে সাপোজ মনে করো আমরা এখানে একটু দাগ টানলাম, এবং এই বিন্দুটার নাম যদি এ বি এটা ধরে একটা সি যদি আমরা নাম দিই সি। ওকে, আর এই টোটালটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল, এই টোটালটা কিন্তু এখানে আমি একটু লিখে দিই। ওকে, এই টোটালটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি y2। তাহলে এবার বলো তো এই এসি আর এম এন এর দৈর্ঘ্য সমান না? অবশ্যই সমান হবে। তার মানে এম এন আমরা লিখতে পারি না এম এন ইকুয়াল টু এসি, তার মানে এই এম এন আর এসির দৈর্ঘ্য অ্যাকচুয়ালি সমান, সেটা কত? x2 মাইনাস x1। বোঝা গেল? তাহলে আমরা এসি পেয়ে গেছি। এইবার আরেকটু বিষয় তোমরা খেয়াল করো, সেটা কি? আমরা এ আর সি যুক্ত যদি করি, এইবার এ আর বি কে যদি একটু যুক্ত করি, দেখো এ আর বি এই যে এইভাবে যদি আমরা একটু যুক্ত করি, দেখো এ বি করতে পারি না? এ বি যুক্ত করে দিলাম। তাহলে তোমাদের যে অঙ্কগুলি থাকবে দুটো বিন্দু দেওয়া থাকবে, তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক x1 এবং y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তাহলে এবার যদি একটু খেয়াল করো, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক এটা, বি বিন্দুর স্থানাঙ্ক এটা, তার মানে এটা একটা সরল রেখা। তাহলে এই রেখা অংশের দূরত্বই আমাদের কিন্তু অ্যাকচুয়ালি বের করতে হবে, তাই না? আমি এখানে লিখে রেখেছিলাম না এ আর বি দুটোর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এখানে এ আর বি এর স্থানাঙ্ক আমরা জানি। এই দৈর্ঘ্যটা কিভাবে বের করব, এই ক্যালকুলেশনই হচ্ছে তোমাদের আজকের পার্টের মেন বিষয়। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি এম এন ইকুয়াল টু এসি পেয়ে গেছি, তাহলে এটার দূরত্ব আমরা পেলাম। এখন খেয়াল করো এই যে বি আর এন এই টোটালটা হচ্ছে আমাদের y2, তাই না? bn, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না bn ইকুয়াল টু টোটাল বাহুটাকে আমরা লিখতে পারি ভাঙিয়ে কি
সিএন বা এনসি একই জিনিস, তাই তো? সিএন প্লাস আর কোনটা বিসি, তার মানে এই সিএন বাহু প্লাস বিসি বাহুর মোট দৈর্ঘ্য হচ্ছে ইকুয়াল টু বিএন, তাই না? দেখো বিএন। এখন আমার লাগবে এই বিসিটা লাগবে। বিসিটা কত সেটা একটু যদি আমরা বার করি, কিভাবে বের করব, তাই না? আর এই টোটালের দৈর্ঘ্য কিন্তু হচ্ছে আমাদের ওয়াই টু। এইবার যদি আমাদের এই এএম যদি ওয়াই ওয়ান হয়, তাই না? দেখো এএম যদি ওয়াই ওয়ান হয়, এএম এখানে একটু খেয়াল করো, এএম ইকুয়াল টু ওয়াই ওয়ান যদি হয়, তাহলে এই সি আর এন এর দৈর্ঘ্য তো সমান হবে। তার মানে সিএন ইকুয়াল টু এএম, এ আর এম, তাই না? এএম, তার মানে এর দৈর্ঘ্যটা ইকুয়াল টু ওয়াই ওয়ান। ওকে, কারণ এএম ইকুয়াল টু ওয়াই ওয়ান যদি হয়, তার মানে আমাদের সিএন ওয়াই ওয়ান হবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম ওয়াই ওয়ান। এইবার বিএন টোটাল ওয়াই টু আর এনসি হচ্ছে আমাদের ওয়াই ওয়ান, তাহলে আমরা অবশ্যই বিসি বের করতে পারবো। টোটালটা থেকে যদি আমরা এতটুকু বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাবো, তাই না? সেটা হচ্ছে বিসি। এবার যদি আমরা এখান থেকে বিসিটাকে বের করি, দেখো বিসি আমাদের যেহেতু বিসি দরকার, সেহেতু আমরা বিএনটা লিখি মাইনাস সিএন, মানে সিএনটা যদি এদিকে যায় মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু বিসি থাকলো। এবার যদি আমরা একটু মানগুলা বসাই, বিএন দেখো, বিএন মানে টোটাল ওয়াই টু, ওকে, মাইনাস সিএন ইকুয়াল টু এম, তাই তো? এই যে সিএন ইকুয়াল টু এম যদি হয়, তাহলে সিএন মানে হচ্ছে আমাদের ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান বসে গেল ইকুয়াল টু বিসি। ওকে, তার মানে আমরা কতগুলো মান পেলাম? একটা বিসির মান পেলাম আর একটা এসি বা এমএন, একই জিনিস। এই দুটো মান আমাদের লাগবে। কেন লাগবে এখন একটু খেয়াল করো। এই মানটা পেয়ে গেছি আমরা, বিসি পেয়ে গেছি, এসিও জানি। দেখো এসি এটা আর বিসি এটা পেয়ে গেছি। তার মানে এই যে এ বিসি, একটু চিন্তা করো তো, এ বিসি কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে একটি সমকোণী, তাই না? সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি বলো তো? পিথাগোরাস যে উপপাদ্যটি প্রমাণ করেছিলেন, তোমাদের মনে পড়ে পিথাগোরাসের উপপাদ্যটি? তার মানে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই, সরাসরি একটু লিখলাম, তাই না? এবিসি একটি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, উপপাদ্য অনুযায়ী, তাই না? কি পাই? পিথাগোরাস বলেছেন কি বলেছেন যে অতিভুজে, তার মানে এই ত্রিভুজের আমাদের এবি হচ্ছে এসি, অ্যাকচুয়ালি এসি হচ্ছে আমাদের ভূমি, আর বিসি হচ্ছে আমাদের লম্ব, আর এবি হচ্ছে আমাদের অতিভুজ। তিনি এই কথাটি বলেছেন যে অতিভুজ স্কয়ার, ওকে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে পিথাগোরাস যে উপপাদ্যটি বলেছিলেন বা প্রমাণ করিয়ে দেখিয়েছিলেন, সেটি হচ্ছে অতিভুজ স্কয়ারের মান সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের এই দুটো সমষ্টির বর্গের সমষ্টির সাথে আমাদের অতিভুজের বর্গের সমষ্টির মান সমান হবে। তিনি এই উপপাদ্যটি দেখিয়েছেন। তো এই উপপাদ্যটি আছে তোমাদের, যখন আমি আসব এই উপপাদ্যটা নিয়ে, আমি তোমাদের তখন এটা ব্যাখ্যা করে দেখাবো অ্যাকচুয়ালি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কিভাবে হয়। আমি এর ব্যাখ্যা দিব, কিন্তু আজকের পাঠে দেওয়া সম্ভব না। আজকে এতটুকু তোমরা একটু মনে রাখো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কে দেখিয়েছিলেন? পিথাগোরাস। ওকে, এই কথাটা একটু মেনশন করতে হবে। এইবার তাহলে অতির জায়গায় যদি আমরা একটু বসিয়ে দিই, অতি মানে কত? এবি, তাই না? এ বি তার স্কয়ার ইকুয়াল টু লম্ব মানে দেখো বিসি তার স্কয়ার
প্লাস ভূমি মানে দেখো এসি, তাই না? হয়ে গেল। এবার আমাদের এ আর বি এই অতিভুজটাই কিন্তু অ্যাকচুয়ালি লাগবে, যেটা হচ্ছে এই সরলরেখা, তাই না? তার মানে আমাদের এ বিতে হাত লাগানোর কোনো দরকার নেই। ইকুয়াল টু বিসি মানে দেখো মান বের করে আমি রেখেছি কোথাও, এই যে বিসি, বিসি মানে y2 মাইনাস y1 তার হোল স্কয়ার প্লাস এসি দেখো আমি রেখেছি x2 মাইনাস x1, বসিয়ে দিই x2 মাইনাস x1 তার হোল স্কয়ার। এবার এবিটাকে যদি আমরা একটু সিঙ্গেল করি, স্কয়ারটাকে যদি উঠিয়ে দিই, তাহলে এবি ইকুয়াল টু কি হয়, এদিকে রুট হয়ে যায়, তাহলে রুটের মধ্যে আমরা বসাতে পারি y2 মাইনাস y1 তার হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1 তার হোল স্কয়ার। অতএব এবি সরলরেখার দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, তাহলে সেই ফর্মুলা এসে দাঁড়ায় ইকুয়াল টু রুট ওভার, তাই না, y2 মাইনাস y1 তার হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1 তার হোল স্কয়ার। তার মানে তোমাদের যে অঙ্কগুলি করতে হবে, তোমাদের দুটো করে বিন্দু দেওয়া থাকবে, দুটো বিন্দুর স্থানাঙ্ক যখন দেওয়া থাকবে তখন তোমাদের এই ফর্মুলা অনুযায়ী করতে হবে। ওকে, x হচ্ছে ভুজ আর y হচ্ছে কোটি, এই দুটো জিনিস গ্রাফের ক্ষেত্রে কিন্তু তোমরা সকলেই জানো, এখানে একটু মনে রাখতে হবে। তাহলে এখন যে কোনো অঙ্কই দিক না কেন তোমাদের বিন্দু, তোমরা অবশ্যই পারবা এই ফর্মুলাতে শুধু বসাবা, মানগুলা বসিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের হয়ে যাবে অঙ্ক। তাহলে এই হচ্ছে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি যে বেসিক, সেই বেসিক অ্যাকচুয়ালি কিভাবে আসে তার ব্যাখ্যা। অনেকেই আছে যে যারা অনেক টিচারেরা আছে যারা তোমাদের সরাসরি বলে দিবে যে দুটো বিন্দু আছে যার স্থানাঙ্ক এটা আর এটা, যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এবি ইকুয়াল টু এত। কিন্তু কি করে আসে তার ব্যাখ্যাটা যদি না বোঝো তাহলে চলবে না। কারণ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবা মাধ্যমিকের পর, তাদের মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্কিংটা রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের বেসিক জানতে হবে। সায়েন্স বেসিক ছাড়া কোনো কিচ্ছু মানে না, কাউকে বোঝে না। ওকে, সায়েন্স কখনো মুখস্থ বিদ্যা না, সায়েন্স হলো বোঝার বিষয়, বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। এই ব্যাখ্যাগুলো যদি না জানো, তোমরা 11-এ যখন যাবা তখন যে কতটা একটা কষ্টকর ব্যাপার, যারা নিবে তারাই বুঝবে। ওকে, তাহলে তোমরা এটা মনোযোগ দিয়ে এই ফর্মুলাটা একটু নিজেরা ব্যাখ্যা করার চেষ্টা করো। তাহলে আজকে আর যেহেতু করা যাচ্ছে না, অনেকটা সময় হয়ে গেল, আমি নেক্সট পার্ট নিয়ে কোশ্চেন নিয়ে তোমাদের কোষে দেখি 4 যে অধ্যায়, এই অধ্যায়ের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। ওকে, এই ফর্মুলাটা সুন্দরভাবে তোমরা একটু মুখস্থ করো। তাহলে আজকের মতো এখানে শেষ